হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার সেই ১৯৫৬ কিন্তু তাড়া করবে। আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের আশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে জেল খাটা আসামিদের প্রার্থী দেবেন না। এক্ষেত্রে শুধুমাত্র দেখলাম যে জেল খাটলে অসুবিধা নেই, ভাইপোর পেছনে না লাগলেই হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিস্ক নিতে চাইছেন না, কোনো রকম ঝামেলা চাইছেন না। বোঝাই যাচ্ছে যে তিনি বেশ চাপে আছেন। আমার কথাটা কিন্তু খুব কানে বেজেছে যে বাংলাটাকে বাইরে পাঠিয়ে দাও। তৃণমূলের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন বলছি? মানসিকভাবে তৃণমূলকে খুব মনে হচ্ছে যেন গুটিয়ে গেছে। স্ট্র্যাটেজি তো তৈরি ঘেরার জন্য। যেমন ভাবা তেমনই কাজ। গোটা বাংলা যেদিকেই নজর রেখেছিল ঠিক তেমনটাই হলো। ভবানীপুরে এবারে একদম হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে শুভেন্দু অধিকারী। প্রার্থী তালিকা প্রকাশ করে দিল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুনভাবে কোনো কিছু চমক না থাকলেও এখানেও কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন বজায় থেকেছে। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনায় রয়েছি আমরা পঙ্কজদার সঙ্গে। দাদা, যে প্রার্থী তালিকা তো দেখলেন, সবার আগে ভবানীপুর একদম হাই ভোল্টেজ একটা কেন্দ্র বলা যেতেই পারে, গোটা বাংলার নজর থাকছে সেদিকে, কি বলবেন? প্রত্যাশিত ছিল অনেকটা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়াটা, কিন্তু যাক, ভালো লাগলো তিনি অন্য কোথাও গেলেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেছি ফাইটার হিসেবেই, তিনি তো সবসময় লড়াই, এবং ভালোই হলো। গতবার যেটা নন্দীগ্রামে হয়েছিল, আমরা আশা করছি এবার ভবানীপুরে সেটাই হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার সেই ১৯৫৬ কিন্তু তাড়া করবে এবার। দাদা, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ব্যতী রেখে আমি যদি অন্যান্য সিটের দিকে একটু নজর ঘোরাই, তাহলে তৃণমূলের দিকে একটুখানি দেখছি একাধিক প্রার্থী কিন্তু এমনও এবারে রয়েছে যাদের নাম সরাসরি একাধিক দুর্নীতিতেও জড়িত ছিল, যার মধ্যে অবশ্যই জ্যোতি। একদম 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 বেশ কয়েকটা প্রার্থী আমি দেখলাম, যে আমরা ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এটাই তো লেখা হতো এত বছর ধরে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের আশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে জেল খাটা আসামিদের প্রার্থী দেবেন না। এক্ষেত্রে শুধুমাত্র দেখলাম যে জেল খাটলে অসুবিধা নেই, ভাইপোর পেছনে না লাগলেই হবে। একমাত্র যেহেতু আমরা দেখেছি যে অভিষেকের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটু গণ্ডগোল ছিল, একমাত্র পার্থবাবুই টিকিট পাননি। অথচ আপনি দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, তিনিও টিকিট পেয়েছেন। ১ নম্বর প্রার্থী মেখলিগঞ্জ পরেশ অধিকারী, তার বিরুদ্ধে অভিযোগ, টিকিট পেয়েছেন। প্রচুর দুর্নীতিগ্রস্ত যত লোকজন আছেন তৃণমূল কংগ্রেসে এবার টিকিট পেয়েছেন, বিভিন্ন কেসে জর্জরিত সকলে টিকিট পেয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস যাদেরকে এতদিন ভোট ব্যাংকে ব্যবহার করে, অর্থাৎ মুসলিম সমাজ, এতদিন তো আলোচনা হচ্ছিল তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজকে এবার আরেকটু বেশি ইনকর্পোরেট করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গে বলা হয় ৩০% কাছাকাছি মুসলিম জনসংখ্যা আছে, মানে প্রায় 1/3 আর কি, 2 ভাগ জল 1 ভাগ স্থল। তো তাদেরকে তো সেই পরিমাণ রিপ্রেজেন্টেশন দিতে হতো, আমরা কিন্তু সেটা দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তো মুখ্যমন্ত্রী মহিলা হলে আরও বেশি মহিলা দেওয়া উচিত ছিল, আমরা দেখলাম যে 50-এর কাছাকাছি হয়েছে। আরেকটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। এবং সবথেকে বেশি আমার যেটা মনে হলো সেটা আপনি দেখুন, যে বেশিরভাগ আগেরবার যাদেরকে প্রার্থী করা হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিস্ক নিতে চাইছেন না, কোনো রকম ঝামেলা চাইছেন না। বোঝাই যাচ্ছে যে তিনি বেশ চাপে আছেন। কারণ হচ্ছে, এক তো দুর্নীতিগ্রস্ত যাদের কথা বলছিলাম, তাদের প্রার্থী আবার করা হয়েছে, কোনো রকম রিস্ক চাইছেন না। এবং যারা দল ছেড়ে চলে গেছিলেন আবার ফেরত চলে এসেছিলেন, যেমন সব্যসাচী যত, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম খুশি রাখার চেষ্টা করছেন। কোনো রকম তিনি, যে বোঝা যাচ্ছে যে আন্ডার প্রেশার তিনি আছেন, কোনো রকম রিস্ক নিতে চাইছেন না, সবাইকে কম বেশি দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, তবে অনেকজনকে জয়েন করিয়েছিলেন, বা অনেকজনকে অনেক পুরস্কার দিয়েছেন ভোটের সময়, তাদেরকে ব্যবহার করবেন বলে ভেবেছিলেন, বা প্রতিকূলের মতন যাদেরকে দলে নিয়েছিলেন, তারা কিন্তু আশাহত হবেন বলে আমার মনে হয়। কারণ এদেরও তো একটা আশা থাকে যে আমরা প্রার্থী হব বা আমরা দিদির সঙ্গে ঘুরবো। তো দেখা যাক, এখন তাদের বক্তব্যটা শুনবো আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রার্থী তালিকা ঘোষণার আগে একাধিক কথা একটু আগে আলোচনা করছিলাম, তিনি বারবার সরাসরি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন। তার মধ্যে একটি কথা উনি বলেছেন যে মেঘের আড়াল থেকে কেউ এই গোটা বিষয়টিকে আর কি পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু তাদের কোনো খুব একটা লাভ হবে না এই বিষয়টা। তো এই ব্যাপারে উনি কোন দিকে ইঙ্গিতটা ঘোরানোর চেষ্টা করছেন বলে মনে করেন? মেঘের আড়াল থেকে কি উনি প্রধানমন্ত্রীকে কিছু বললেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি জানি না। এই দুজনের মধ্যে কাউকে হয়তো উনি বলতে পারেন, কারণ জ্ঞানেশ কুমারের নাম তো তিনি রেখেই দিয়েছেন, ভ্যানিশ কুমার। এবার
মেঘের আড়ালের কি আছে? তিনি যেটা এতদিন করেছেন সেটা কি? আইপ্যাককে দিয়ে যেভাবে ভোট লুট করানো হয়েছিল সেটা কি জিনিস? আমি দায়িত্ব নিয়ে, খুব দায়িত্ব নিয়ে অন ক্যামেরা আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে কথা বলছি। 2021-এর নির্বাচনে যে পার্সেন্টেজ ব্যাটারি সারাদিন ইভিএমে সারাদিন তো ব্যবহার হয় বোতামটা টিপলে, যে পার্সেন্টেজ ব্যাটারি যখন জমা হয়েছে ছিল তার থেকে ব্যাটারি রিভার্স চার্জিং হয়ে গিয়ে ব্যাটারি পার্সেন্টেজ বেড়ে গিয়েছিল। আমি যেখানে এখন বসবাস করছি উত্তর দমদমে, আমার কাউন্টিং সেন্টার ছিল নেপালচন্দ্র, মানে ভোটিং সেন্টার নেপালচন্দ্র। কাউন্টিং হয়েছিল সোদপুর পানিহাটি ডেন্টাল কলেজে। আমাদের এখানে ব্যাটারি ছিল 62%, যখন সেই মেশিনটা খোলা হয় ব্যাটারি হয়ে গেছিলো 92%। ব্যাটারি কি আবার ইভিএম চার্জ দেওয়া হয় নাকি? আমার জানা নেই এ কথা। তো এরকম অনেক কিছু হয়েছে। তো তিনি যেটা অতীতে করিয়েছেন সেটা কী ছিল? 2024-এ ভোটের যে স্ট্রং রুম হয় যেখানে মেশিনগুলো থাকে তার সিকিউরিটির দায়িত্ব ছিল সিআইএসএফ, তার চাবিটা হঠাৎ করে পুলিশ নিয়ে নিল বিভিন্ন জায়গায়। এইগুলো কি ছিল? ওনার প্রিয়পাত্র ডিজি রাজীব কুমার, তিনি বাঙালি অনেক কিছু বলেন, তো উত্তরপ্রদেশের ব্যক্তি ডিজি রাজীব কুমারকে তিনি এখন দলের একটা গুরুদায়িত্ব দিয়েছেন, রাজ্যসভায় তিনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন আমরা জানি না, কেন পাঠিয়েছেন? এতদিন তো সার্ভ করেছেন। এবারও তিনি প্রার্থী তালিকাও দেখুন, বেশ কয়েকজন আইপিএসকে তিনি টিকিট দিয়েছেন, পুলিশ কর্তাদের টিকিট দিয়েছেন, প্রশাসনের লোককে টিকিট। এগুলো কেন দিয়েছেন? এগুলো তো সার্ভ করার পুরস্কার। ভাই, এতদিন আমার কাজ করেছো, অনৈতিক কাজগুলো তার পুরস্কার দিচ্ছেন। তিনি কাকে নৈতিকতার কথা শোনাচ্ছেন? প্রথম দিন থেকে তো নীতি তিনি ধার ধারেননি। এ রাজ্যে মাওবাদী হঠাৎ করে কেন চলে এসেছিল? সিপিএম তো 34টা বছর রাজত্ব করেছিল, একদম শেষবেলায় মাওবাদী কেন এসেছিল? আমরা কি এখন বুঝি না? 24-এর ইলেকশনে যে শুভেন্দু অধিকারী নাকি সেখানে মাওবাদী ঢুকিয়েছিলেন, আমি যদি ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথাও বলছেন, তো শুভেন্দু অধিকারী তো তখন তৃণমূল করতেন। আমি জানি যে ওখানে শুভেন্দুর কোনো রোল ছিল না। এই গোটা ব্যাপারটা অপারেট হয়েছিল, খুব দায়িত্ব নিয়ে বলছি, তখন আমি খুব ক্ষুদ্র সাংবাদিক ছিলাম, কিন্তু এই সল্টলেকেই সাংবাদিকতা করতাম। মুকুল রায় একজন কাকিয়ে শিল্পী, তার বাড়িতে বৈঠক হয়েছিল মাওবাদীদের নিয়ে। এই কথা, এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে এ কথা। তো নীতি নৈতিকতা তিনি শেখাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি নীতির পাঠ দেন এখন কাউকে, সেটা এখন যদি মেনে নিতে হয়, তাহলে আর এর থেকে বেশি হাস্যকর আর কিছু হতে পারে না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি যে তিনি আরও একটি বিষয়ে আর কি অবগত করেছেন, সেটা হচ্ছে এই যে বিভিন্ন স্বরাষ্ট্র সচিব এবং ডিজি তাদেরকে যে বদল করে পাঠিয়ে দেওয়া হলো, একজনকে তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি কটাক্ষ করে বলেছেন যে গোটা বাংলাটাকেই অন্য রাজ্যে পাঠিয়ে দিন না, যিনি মেঘনাথের মতন পিছনে থেকে এই গোটা কলকাঠি নাড়ছেন তিনি আসুন বাংলার প্রার্থী হন। তো এটা কি কোথাও না কোথাও গিয়ে তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ? আমার খুব কথাটা কিন্তু খুব কানে বেজেছে যে বাংলাটাকে বাইরে পাঠিয়ে দাও। উনি কি সেই পরিকল্পনাটাই এতদিন চালিয়ে এসেছেন? বাংলাকে তিনি যেভাবে ট্রিট করেন, মনে হয় যে যেন আমরা ভারতের অংশই না। মনে হয় যেন এখানে আলাদা কারেন্সি চলে, আলাদা কারো সাম্রাজ্য চলে, আলাদা কারো প্রশাসন চলে, প্রশাসনের সিস্টেম আলাদা। সারা ভারতবর্ষে ডিজিটাল মিডিয়া সবথেকে বেশি অত্যাচারিত এই পশ্চিমবঙ্গে। আপনাদের সংবাদ মাধ্যমের নামেও কেস হয়েছে, আমাদের নামে কেস হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি একাধিকবার। সারা ভারতবর্ষের এরকম গণতন্ত্রের কণ্ঠরোধ কোথাও করা হয় না। আমরা তো আমাদের সংবাদ মাধ্যমে বা আপনাদের সংবাদ মাধ্যমে বহু মানুষ এসেছেন যারা বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন। বিজেপির একটাও নোটিশ আপনাদের কাছে যায়নি, আমাদের কাছেও আসেনি। সারা ভারতবর্ষে বহু, আমি কারো আলাদা করে নাম নিচ্ছি না, কিন্তু বহু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বহু সাংবাদিক আছেন, নাম করা সাংবাদিক আছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত নরেন্দ্র মোদীকে গালমন্দ করেন। একজনের নামে তো কই কেস হয় না? তিনি গণতন্ত্রের যদি এখন পাঠ আমাদেরকে শেখান, এই তারপরে বলবেন এখন এদিক ওদিক বদল করা হয়েছে। আমি নাম করে বলছি, 2021-এর নির্বাচনের পর দেবাশিস ধরের সঙ্গে কি করা হয়েছিল, যিনি এখন বিজেপি বাধ্য হয়ে কার্যত বিজেপি করছেন। তিনি তো একটা খুব ভালো অফিসার ছিলেন, আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি। ভারতী ঘোষ, নাম করে বলছি, যিনি এখন বিজেপিতে আছেন, সেই ভারতী ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কম করেননি। কিন্তু ওই এক বালতি দুধে যদি একটু চোনা পড়ে যায় তিনি কাউকে রেয়াত করেন না। সমস্যা হচ্ছে কন্টিনিউয়াসলি ওনাকে সার্ভ করে যেতে হবে। কেউ যদি কখনো মনে করে আমার কাঁধে যে স্টারগুলো আছে, আমার কাঁধে যে অশোক স্তম্ভ আছে, তার প্রতি আমার কিছু কর্তব্য আছে, এটা মনে করলেই তার অসুবিধা। তাকে দলদাসের মতো, একদম ডিজি রাজীব কুমারের মতো, বা যখন সিপি ছিলেন সেই সময়টাও করেছেন বিধাননগরে। আমি সিপি হিসেবে তাকে, আমি অনেকদিন সাংবাদিক হিসেবে তাকে কাছে পেয়েছি। তো আমরা তো দেখেছি তারা কিভাবে অ্যাক্ট করে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মেরুদণ্ড বাদ দিয়ে জীব শুধুমাত্র একদম চটি পরিষ্কার করার জন্য যদি ব্যবহৃত হয়, তাহলে সেই পুলিশটা ভালো, তাহলে গণতন্ত্র আছে। পুলিশ যদি ওই সংবিধানের শপথের কথা যদি মনে করে নেয় কখনো, যদি নিজের কাঁধের স্টার এবং নিজের কাঁধের যদি অশোক স্তম্ভের কথা যদি কখনো মনে করে নেয়, তখনই তার হয়ে যাবে বিপদ। উনি আবার সংবিধান আর গণতন্ত্রের কথা বলেন,
লজ্জা। উনি সরাসরি বললেন 226টি আসনেরও বেশি আসন নিয়ে এবারে আসবে। ওনার কি এই কনফিডেন্সটুকুও নেই যে আমরা যতগুলোতে প্রার্থী দিচ্ছি প্রত্যেকটা, এর আগে উনি সরাসরি বলেছিলেন যেখানে সব সিটে আমরা জিতবো। তো এবারে উনি কিন্তু সেই সব সিটে আমরা জিতবো কোথাও না কোথাও ল্যাক অফ কনফিডেন্স দেখা গেল। এই ব্যাপারটাকে কি বলবেন? একদম আমি আপনার সাথে 100% সহমত। 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন 42-এ 42, হোক বা না হোক, সেটা সব থেকে বেশি লোকসভার ক্ষেত্রে তাদের ভরাডুবি হয়েছিল। তো এবার 294-এ 294টা তো বলা উচিত ছিল, অন্যগুলো বাকিদের কার জন্য ছাড়লেন? তিনি তো নিজে বলেছেন বিজেপিকে 50-এর নিচে নামাবো। 50-এর নিচে যদি নামান, তাহলে তো আর তো বিজেপি ছাড়া তো অন্য শক্তি, খুব বড় শক্তি তো পশ্চিমবঙ্গে নেই, মহাশূন্যে ভাসমান সিপিএম এবং পোস্টার হয়ে যাওয়া কংগ্রেস ছাড়া। এবার তিনি যদি মনে করেন যে অতগুলো সিট আইএসএফ পেয়ে যাবে বা আরেকটা দল, তাকেই তিনি যাদেরকে মেঘের আড়ালে, যিনি বলেছেন না মেঘের আড়ালে, তো মেঘের আড়ালে যাকে সাপোর্ট করছেন অর্থাৎ হুমায়ুন কবির, যিনি বলেই রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে দিদির পায়ে আবার পড়ে যাব, দিদি ঠিক ক্ষমা করে দেবে। তো আমি জানি না তিনি এই এতগুলো বাদবাকি আসন কাকে দিলেন। এবং সবথেকে কনফিডেন্সের জায়গাটা আপনি যেটা বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছেন যে একটা আসনে, মানে একটা ভোটে হলেও আমি জিতব। তো একটা ভোটে হলেও জিতব যে যিনি বলেন, বোঝাই যায় তার কনফিডেন্স কতটা তলানিতে রয়েছে। এত চোর ছ্যাচরদের দিদি প্রার্থী না করলেও হতো। ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র এই কদিনের মধ্যেই আর কি বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো এবং সেখানে দেখলাম মেগা চমক, মানে বলে না ডবল ধামাকা, সেই অনুযায়ী নন্দীগ্রাম এবং ভবানীপুর সিটের কথা প্রথমেই উঠে আসছে। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? দেখো, মনে হচ্ছে যে বিজেপি, তুমি এটা দেখো, বিজেপিকে এখন দেখে মনে হচ্ছে যেন শাসক দল। আমরা অতীতে দেখেছি বিজেপি ভোটের আগে সাংগঠনিকভাবে যেমন আছে, কিন্তু পরিকল্পনার জায়গায় একটু দুর্বল লাগতো। অনেক ভেবে চিনতে বিজেপি সবসময় তৃণমূলের দিকে তাকিয়ে থাকতো, তৃণমূল কেমন প্রার্থী দিল সেটা বুঝে তারা প্রার্থী দিত। তাদের প্রার্থী রেডি থাকতো না তা নয়, কিন্তু তারা একটু দেখে নিয়ে, একটু দেখে বুঝে সমঝে এটা করতে গিয়ে কি হতো, পাবলিকের মধ্যে একটা পারসেপশন তৈরি হতো যে বিজেপি এখনও পরিপক্ক হয়নি রাজনৈতিকভাবে, বা বিজেপি প্রস্তুত নয়। এটা কিন্তু বিজেপি বুঝেছে। 2016 নির্বাচন, 19-এর নির্বাচন, 24-এর নির্বাচন থেকে বিজেপি এটা শিক্ষা নিয়েছে। ফলে এবার বিজেপি অনেক আগে থেকেই রেডি ছিল। আমি এর আগেও আপনাদের এই সংবাদ মাধ্যমে বহুবার এই কথা বলেছি যে বিজেপি কিন্তু এবার প্রস্তুত, বিশেষ করে প্রার্থী তালিকা নিয়ে। প্রার্থী তালিকা হয়ে গেল, এরপর তারা কি করতে চায় সেটা সাধারণত কি হয়, প্রার্থী তালিকার পর বেরোয় যে আমরা এবার ভোটে জিতলে কি করব আপনাদের জন্য, জনগণকে সেটা তারা জানায়। সেটা অনেক দিন আগে থেকে বিজেপি অলরেডি মুখে মুখে প্রচার করে দিয়েছে। আপনারও হয়তো মুখস্থ হয়ে গেছে যে আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা দেবো, অমুক দেবো, তমুক দেবো, লক্ষ্মীর ভাণ্ডারের নাম অন্নপূর্ণা ভাণ্ডার হবে, লাখপাতি বেহেন হবে। প্রতিশ্রুতির যে ফুলঝুরি বিভিন্ন রাজনৈতিক দল দেয় সেটা আগেই করে ফেলেছে। বেঁচে ছিল প্রার্থী। এবং প্রথম দফায় বিজেপি যেই সমস্ত জায়গাগুলো শক্ত ঘাঁটি বলে ধরা হয় বা যেখানে উইন পার্সেন্টেজ, ভোটে তো প্রত্যেক রাজনৈতিক দলের একটা জায়গায় তারা ভেবে নেয় যে এখানে আমাদের উইন পার্সেন্টেজ বেশি, এখানে জেতার সম্ভাবনা বেশি, বা এখানে কম, বা এখানে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কম, অর্থাৎ জেতার সম্ভাবনা প্রভূত রয়েছে, সেইগুলো আগে থেকেই করে দিয়েছে। এবং যেটা আপনি বললেন যে ডাবল ধামাকা, অর্থাৎ শুভেন্দু অধিকারী 2 জায়গা থেকে প্রার্থী, যেটা অতীতে কখনো আমরা বিজেপির থেকেও দেখিনি, তৃণমূল কংগ্রেসেরও আমরা কিন্তু দেখিনি। আমাদের মনে পড়বে না যে 2 জায়গা থেকে কেউ কখনো প্রার্থী হয়েছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরল। সিপিএমেরও আমার মনে পড়ছে না অতীতে যে কেউ কখনো হয়েছেন কিনা, নিশ্চয়ই হয়তো হয়ে থাকতে পারবেন, আমার থেকে যারা বেশি জানেন তারা বলবেন। কিন্তু এটা সত্যি একটা বিরল ঘটনা হয়েছে। কেন হয়েছে? যে গতবার যেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো গেছিল, তৃণমূল কংগ্রেসকে হারানো যায়নি। একটা পারসেপশন তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। এবার তৃণমূল কংগ্রেসকে ফিনিশ করারই একটা পরিকল্পনার দিকে বিজেপি এগোচ্ছে, যে সমূলে একেবারে বিনাশ করব। মেন্টালিটিটা এরকম হবে কি হবে না সেটা তো মানুষের উপরে, জনগণের উপর নির্ভর করছে। ভবিষ্যৎ তো আমি গণৎকার নই, ফলে বলতে পারবো না। কিন্তু বিজেপির যেটা পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারটাকেও রাখবো না, তৃণমূল কংগ্রেসকেও রাখবো না। তৃণমূল কংগ্রেসকে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করে দেবো, যাতে দাঁত ফোটাতে পরবর্তীকালে না পারে। কারণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন পরিপক্ক রাজনীতিবিদ, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তিনি বামফ্রন্টের মতন শক্তিকে হারিয়ে এসেছেন, বা 2021-এ প্রায় বিজেপি ক্ষমতায় চলে আসে সেই পারসেপশন থেকে তিনি খেলাটা ঘুরিয়ে দিয়েছেন। ফলে তার রাজনৈতিক কৌশল নিয়ে কারো সন্দেহ নেই। সেই কারণেই তাকে, তিনি বিরোধী থাকলেও যেন তার পারসেপশনটা খুব ভালো জায়গায় না থাকে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সুপ্রিমো না হতে পারেন, তিনি হারলে
দলের মধ্যেও তো ক্ষোভ তৈরি হবে, হওয়াটা স্বাভাবিক। অনেক কিছু ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তৃণমূল যাতে ক্ষয়িষ্ণু শক্তিতে আগামী দিনে পরিণত হয়, এবং শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামের মতন জায়গায় ওনাকে হারিয়েছিলেন, একটা মুখ্যমন্ত্রীকে হারানো তো চারটিখানিক ব্যাপার নয়, হ্যাঁ, এবং প্রায় হেরে যাওয়া জায়গা থেকে তিনি জিতে চলে এসেছিলেন। অনেক ওখানে কারিগর, যা 2021-এ আইপ্যাকের খেলা হয়েছিল সেখান থেকে উনি ম্যাচ ঘুরিয়ে নিয়ে এসে শেষে একদম স্লগ ওভারে যেটা বলে সেরকমটা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবার একটা ক্লিয়ার মার্জিন নিয়ে আসতে চাইছেন। আমরা সকলেই জানি যে অবাঙালিদের ভোটারদের একটা বড় অংশ বিজেপির সমর্থক দীর্ঘদিন ধরে, এবং আমরা যদি ভবানীপুরের টোটাল মানুষের যদি জাতিগত বিন্যাস দেখি তাহলে আমরা দেখতে পাবো ওখানে গুজরাটি, উড়িয়া, বিহার, উত্তরপ্রদেশের মানুষ, মানে একেবারে পিওর হিন্দিভাষী মানুষ, এদের একটা বিশাল সংখ্যা ওখানে রয়েছে। এই ভোটারকে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী টার্গেট করছিলেন, সেটা একটা গেল। বাঙালিদের মধ্যে যদি আমরা দেখি, বাঙালিদের মধ্যেও বাঙালি হিন্দুদের ভোটারের একটা বড় অংশ এখন কনসলিডেট করা গেছে, এটা বিজেপি মনে করছে। অন্যদিকে আরেকটা বিষয় হয়েছে সেখানে যে 44,000 খসড়া তালিকায় বাদ গেছে। আমরা যদি ওই অ্যাডজুডিকেশনের পুরো পর্বটা যদি মিটে যায় তাহলে সামওয়্যার 50,000-এর কাছাকাছি কিন্তু মানুষের নাম বাদ চলে যাবে। এবার ঘটনাটা হচ্ছে যে ভবানীপুরে অনেক জায়গায় গতবার আপনার যদি মনে থাকবে 2021-এর নির্বাচনে আবাসন এলাকায় বহু জায়গায় তালা দিয়ে দেওয়া হয়েছিল। কলকাতায় এটা একটা বড় সমস্যা, সেটা তো এবার তো হবে না। বরং যেটা বড় বড় আবাসন, অর্থাৎ 4টে টাওয়ার, 5টা টাওয়ার, 200-র বেশি মানুষ থাকেন, কোথাও কোথাও 500-র বেশি মানুষ থাকেন, এই সমস্ত জায়গাগুলো আবাসনেই কিন্তু ভোটটা হবে। ফলে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে তৃণমূলের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন বলছি এতগুলো নাম বাদ যাওয়া কেন হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2016-এ আপনি যদি পুরনো হিসেব বার করে দেখেন দেখবেন যে 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 ভোটে জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট নাম, কিন্তু আপনি দেখুন কলকাতায় অতীন ঘোষ তার থেকে অনেক বেশি মার্জিনে যেতেন, ওর থেকে বেশি কিন্তু অন্যান্য প্রার্থীরা, আমি নাম করে বলে দিতে পারি, কলকাতায় 4জন প্রার্থী আছেন যারা 50,000-এর বেশি মার্জিনে জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে যতটা বড় নাম ততটা বড় মার্জিনে কিন্তু কোনোবার জেতেন না, শুধুমাত্র গতবারের যদি উপনির্বাচনটা বাদ দিই। আর উপনির্বাচন পশ্চিমবঙ্গে কিভাবে হয় সেটা নিয়ে আর বিশ্লেষণ করে আমি দর্শকদেরও সময় নষ্ট করতে চাই না, আপনাদেরও সময় নষ্ট করতে চাই না। 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায় 25,000, এবং তার পরবর্তী নির্বাচনে 2021-এ মমতা ওখানে দাঁড়াননি, ওখানে যিনি দাঁড়িয়েছিলেন শোভনদেববাবু, তিনি 28,000 মার্জিনে জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়াতেন আরও একটু বেশি হতো, তার মানে আমি ধরে নিতে পারি 25-30,000 মার্জিনে মমতা যেতেন। 50,000 অলরেডি মাইনাস, এই জায়গাটা আপনি কিভাবে মেকআপ দেবেন? এবং টানা 1 বছর ধরে শুভেন্দু অধিকারীর টিম ওখানে কিন্তু সার্ভে করে গেছে কিভাবে জিততে গেলে কী ভোট তো বাংলায় হয় না, ভোট তো করাতে হয়, তো ভোট কিভাবে করাতে হবে তারা ওখানে বুঝে গেছেন, এবং সেই জন্যই ওখানে দাঁড় করিয়েছেন যাতে দু জায়গায় উনি যেতেন। আরও 3টি আসন, প্রথমত হচ্ছে শিবপুরে রুদ্রনীল ঘোষ, একদম নতুন মুখ হিসাবে আমরা যদি একটু ইউপির দিকে তাকাই তাহলে ম্যাথলি ঠাকুরকে বিজেপি তুলে এনেছিল একদম অন্য রকম একটি জনার থেকে, আর এখানে সন্তু পান তারকেশ্বর থেকে। এবং অবশ্যই আরও একটি আসনের দিকে নজর তো থাকবেই, সেটা হচ্ছে সজল ঘোষের আসন, বরানগর। একদম এই 3টে আসনে এই 3জন প্রার্থী দেওয়া, এটাকে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে খেলা হচ্ছে বলে মনে করছেন? প্রথমে রুদ্রনীল ঘোষের কথা বলি। রুদ্রনীল ঘোষ গতবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টা করে আলটিমেটলি পরাজিত হয়েছেন। শিবপুর রুদ্রনীলের পরিচিত জায়গা, আশা করব, এবং সাংগঠনিকভাবে বিজেপি ওখানে একটু সুবিধাজনক জায়গায় এখনও রয়েছে এসআইআরের পরবর্তী ফেজে। ফলে রুদ্রনীল ওখানে জেতার একটা সম্ভাবনা আছে। রুদ্রনীল প্রথমে গমগমে বক্তব্য রাখলেও ধীরে ধীরে কিন্তু তিনি রাজনীতিটা তো শুধুমাত্র বক্তব্য রাখা একটা জায়গা নয়, অনেক রকম মারপ্যাচ থাকে। এতদিন কাজ করে রুদ্রনীল ওটা, কিন্তু এখন রুদ্রনীল রাজনৈতিক ক্যারেক্টার হয়ে গেছেন। বক্তা ভালো, অভিনেতা ভালো, ওটা তার প্লাস পয়েন্ট, কিন্তু রাজনীতিটাও শিখেছেন। ফলে আমরা আশা রাখছি যে শিবপুরের রুদ্রনীলের এবার আমরা চাই তারাও বিধায়ক হয়ে আসুন। পান আপনি বললেন, তারকেশ্বরটা আমার অতটা অ্যানালাইজ করা হয়নি এখনও, কিন্তু সন্তু পানকে আমরা এতদিন দেখেছি, সন্তুর তো জনপ্রিয়তা আছে এবং জনপ্রিয়তাটা একটা কাজে লাগে। আমরা বলতে পারি যে স্টার ক্যান্ডিডেট হিসেবে বিজেপি সন্তু পানকে ব্যবহার করবে।
আমরা অতীতের তৃণমূলের ক্ষেত্রেও দেখেছি যে স্টার ফ্যাক্টর অনেক ক্ষেত্রে কাজ করেছে এবং বিজেপির ক্ষেত্রেও কাজ করেছে, একেবারে কাজ করেনি তা নয়। লকেট চ্যাটার্জি দেখুন, একেবারে স্টার ক্যান্ডিডেট হিসেবেই এসেছিলেন, সিনেমা জগৎ থেকে এসেছিলেন। এখন তাকে আর সিনেমার মানুষ বলা যাবে না, এখন একদম 100% পিওর একেবারে রাজনীতিবিদ আর কি। তো সন্তু পানও আশা করি যে তার স্টার যে ব্যাপারটা আছে, তকমাটা আছে, অনেক জনপ্রিয়তা তো তার ছিল এবং তার যে হচ্ছেটা কি অনুষ্ঠানটা টিআরপিতে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে অনেক উপরের দিকের একটা তরুণ হিসেবে যেভাবে সংবাদ মাধ্যমের একটা নতুন ফরম্যাট এনেছিল সন্তু, ওটাকে কিন্তু আমার মনে হয় ও ভোটেও কিন্তু কাজে লাগাবে ওর জনপ্রিয়তাটা। এটা গেল তারকেশ্বর। শেষ আপনার কি ছিল? আর ছিল সজল ঘোষের। সজল ঘোষ বরানগর। সজল ঘোষ বরানগরে 2024-এর উপনির্বাচনে 2024-এ তো বিজেপির খুব একটা ভালো ফল হয়নি, এটা তো আমাদের মানতেই হবে। বিজেপির 6টা আসন কমে গিয়েছিল যেখানে বাড়ার কথা ছিল। বিজেপির ভোট বেড়েছে কিন্তু আসন গেছে কমে। অদ্ভুত একটা সিনারিও আমরা 2024-এ দেখলাম। কিন্তু সজল ঘোষ তারপরেও বলবো খুব অল্প মার্জিনে জিতেছিলেন এবং শেষ বেলায় আপনার মনে থাকবে যে সেখানে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। সজল ঘোষের যারা একেবারে ওয়ার রুম যেটাকে আমরা বলি, মানে যেখান থেকে পুরো ভোটটা পরিচালনা করে একটি রাজনৈতিক দল, সেই ওয়ার রুমে ঢুকে গিয়ে তৃণমূল ভাঙচুর চালিয়েছিল, গোটা সিস্টেমটাকে ডিসমেন্টেল করে দিয়েছিল, ব্যাপক ছাপ্পা রিগিংয়ের অভিযোগ ছিল এবং সজল ঘোষকেও একের পর এক কেস দেওয়া, ভোটের আগে তুলে নিয়ে যাওয়া, নানানভাবে হ্যাকেল করা, তারপরেও কিন্তু খুব অল্প মার্জিনে সজল হেরেছিলেন আর কি। এবং আরও একটা বড় কারণ ছিল তন্ময় ভট্টাচার্য, সিপিআইএমের যিনি প্রার্থী হয়েছিলেন, প্রচুর ভোট কেটে নিয়েছিলেন, যেটা উনি, আমি নাম বলছি না, একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে তিনি কিন্তু বলেছিলেন যে আমি এবং আরেকজন তিনি নাম বলেছিলেন সাংসদ প্রার্থী সিপিআইএমের, হ্যাঁ, যিনি দক্ষিণ 24 পরগনা থেকে এখানে এসে, এরা দুজন কিভাবে তৃণমূলকে সুবিধে করে দিয়েছিলেন ভোটটা কেটে বলেছিলেন। এবং এবার তন্ময় ভট্টাচার্যের যে ব্যক্তিগত কেচ্ছাটা হয়েছে তারপর তার আর ভোট কাটার তো জায়গা নেই, ফলে মনে হয় এবার সুবিধাজনক জায়গায় আছে এবং যে 8-9 হাজারের মার্জিন আছে সেখানেও আমি যতদূর জানি যে মোর দেন 30,000 খসড়া তালিকার পর ওখানে একটা ডেফিসিট হয়েছে, অনেক মানুষের নাম বাদ গেছে। এবং আমি কেন এই জায়গাটায় বারবার জোর দিচ্ছি, কারণ যে যেখানে শাসক দল থাকে, অতীতে বিহারে বা উত্তরপ্রদেশে যে যখন শাসক দল ছিল, শাসক দলই পুলিশের সুবিধাটা কাজে লাগিয়ে, ক্ষমতাটা কাজে লাগিয়ে ভুয়ো ভোটটা প্রত্যেক বুথে বুথে 10টা হোক 15টা হোক অল্প অল্প দিয়ে দিয়ে ওই বিন্দুতে বিন্দুতে সাগর বানিয়ে ফেলে আর কি। তো সেটা শাসক দল সুবিধাটা নেয়। ওই সুবিধাটা না থাকলে তৃণমূলের, এখন দেখুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও দেখুন, বিজেপি একটা মেগা র্যালি করলো, পরিবর্তন যাত্রা 5 দিন ধরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট একটা ইয়ে হলো, প্রধানমন্ত্রী এসছেন, এর আগে অমিত শাহ এসেছেন, বিজেপির ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী মাসের পর মাস এখানে পড়ে আছেন, একজন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি এখানে মাসের পর মাস পড়ে আছেন। বিজেপি পুরো সাংগঠনিক ক্ষমতাটাকে পশ্চিমবঙ্গে একেবারে ফোকাসড করে দিয়েছে, অর্থাৎ তারা ক্ষমতায় আসতে চাইছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, এই সময় তো তার প্রশাসনিক সভা না হোক অন্তত তো র্যালি করার কথা, জেলায় জেলায় যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীতে যেমন দেখেছি জেলায় জেলায় যাচ্ছেন, ঝড় তুলে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির তো একটা নরেন্দ্র মোদী এবং তাকেও দিল্লি থেকে আসতে হয়, এবার এরা তো কলকাতাতেই থাকেন, পশ্চিমবঙ্গেই থাকেন, প্রচারে ঝড় তুলবে না। অথচ দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, তারপর চুপ করে কোথায় চলে গেছেন একটা র্যালি করে। এখন আমরা প্রচার দেখতে পাচ্ছি না তৃণমূল কংগ্রেস, ফলে মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে তৃণমূল কংগ্রেস প্রচারেও পিছিয়ে পড়ছে এবং মানসিকভাবে তৃণমূলকে খুব মনে হচ্ছে যেন গুটিয়ে গেছে, বিপর্যস্ত দেখা দিচ্ছে, বিধ্বস্ত হয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবার তৃণমূল সত্যি কোথাও না কোথাও বিরাট ভয় পেয়ে গেছে। দাদা 2019-এ দেখেছি, 2021-এও একের পর এক নির্বাচন যদি আমি দেখি, 2024-এও দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কোথাও না কোথাও গিয়ে একটা অনেক দফার ভোট করানো হয়েছিল। এবার 2021-এর নির্বাচন 8 দফা হয়েছিল, কিন্তু এবারে এক ধাক্কায় মাত্র 2 দফা। একটা উক্তি, মানে এটা বলা যেতে পারে যে কুণাল ঘোষ তিনি বলেছেন যে আমরা 1 দফাতেও রাজি, আমরা 10 দফাতেও রাজি। 8 দফা করে 77টি আসন পেয়েছিল, এবারে 2 দফায় 27টি আসন হয়ে যাবে, বিজেপিকে কটাক্ষ করে উনি বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার মানে অভিজ্ঞ চোখ কি দেখছে এই বিষয়টা, এই যে 2 দফা নির্বাচন, এটাতে কার অ্যাডভান্টেজ বেশি, কার ডিসঅ্যাডভান্টেজ বেশি? দেখো, ওটা তো সময় বলবে যে কার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু আমি বরাবর স্ট্যাটিস্টিক্সের উপরে খুব গুরুত্ব দিই। আমি যদি দেখি 2014-র আগে বিজেপির কিন্তু 10%-এর নিচে আসন,
2019-এর পর থেকে বিজেপি সামওয়্যার 38 থেকে 40-41% অবধি বাড়িয়েছে। মানে বিজেপির কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যেটাকে ভরাডুবি দেখছি, ভরাডুবি মানে এমন নয় যে শূন্য হয়ে গেছে। হ্যাঁ, মহাশূন্যে ভাসছে বিজেপি এরকমটা নয়। 18টা 19টা ছিল, সেখান থেকে কমে 12টায় গিয়ে আটকেছে। তার মধ্যেও আমি বলছি সেখানেও কিন্তু জল আছে, বেশ কয়েকটা কিন্তু হারানো হয়েছে, সেটা সময় কথা বলবে। কিন্তু আলটিমেটলি ফলাফল এটা হয়েছে যে 6টা আসন কমেছে, একেবারে মহাশূন্যে ভাসেনি কিন্তু। 38 থেকে 40-41 অবধি রয়েছে। এবার অপরদিকে আমি যদি তৃণমূল কংগ্রেসের দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস সামওয়্যার 42 থেকে 45 অবধি ওই জায়গায় ঘোরাফেরা করছে। এটা থেকে কিন্তু খুব বাড়ারও জায়গা নেই, আর খুব হঠাৎ করে যে কমে যাবে এমনটাও মনে করার কারণ নেই। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমি 2024-এর পরবর্তী সময় যদি দেখি, ভোট হয়তো হয়নি, কিন্তু এটা তো ঠিক যে বিজেপির কোর ভোট হচ্ছে, একেবারে কোর ভোট হচ্ছে হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট হচ্ছেন মহিলা এবং মুসলিম। তো সেই জায়গা থেকে যদি দেখি, তো বিজেপির কোর ভোট কমার সম্ভাবনা নেই। কারণ বিজেপিকে ভোট দেয় কারা? যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যাদের আস্থা নেই, এবং যারা মনে করছে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে। এবং এই যে আইডিওলজি থেকে, বিজেপির যে আইডিওলজি থেকে ভোটটা তৈরি হয়েছে, সেখানে মালদাহর মোথাবাড়ির ঘটনা হোক, পরপর দুর্গাপুজোর সময় অশান্তি হোক, দুর্গাপুজোর সময় আজানের সময়সূচি টানিয়ে দেওয়া হোক, এইগুলো যারা দেখে ব্যথিত হয়েছে তারাই বিজেপিকে ভোট দেয়। এবং এই ব্যথা কিন্তু পরপর বাড়ছে যত সময় যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুদিন আগেও একটা কথা বললেন যে ওই মানে 1 সেকেন্ড লাগবে তোমাদেরকে, হ্যাঁ, চারিদিক থেকে ঘিরে ধরে 12টা বাজিয়ে দেবে। তো একে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন না, তিনি তো পুলিশ মন্ত্রী। কেউ যদি 12টা বাজিয়ে দেয় তাহলে তাকে তো রক্ষা করার দায়িত্ব তার, অথচ তিনিই বলছেন 12টা বাজিয়ে দেবে। মানে তিনি একেবারে ঘোষণা করে দিচ্ছেন যে 12টা বেজে যাবে। তো স্বাভাবিকভাবে এইসব দেখে যে মানুষগুলো বিজেপিকে ভোট দিচ্ছিল, এই সংখ্যা তো আরও বাড়বে। অভয়ার বিষয়টা আছে, নারী নিরাপত্তা হোক, কর্মসংস্থান হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুফল কিন্তু এনে দিতে পারেননি। ভাতা দিয়ে তো তিনি তার ব্যর্থতাই প্রমাণ করছেন যে আমার রাজ্যে চাকরি নেই ভাই, তোমাকে দিতে পারিনি, তোমাকে পেট ভরাতে পারিনি, তোমাকে একটু ছাতুগোলা দিলাম আর কি, ব্যাপারটা বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তার ভোট বাড়ার আর জায়গাটা নেই। তখনই বাড়তে পারতো যদি আরও তাকে কনফিডেন্ট দেখাতো, তিনি যদি এতদিনে কিছু কর্মসংস্থান করে দিতে পারতেন, কিছু এমন ম্যাসিভ কিছু করতে পারতেন। খেলা ঘোরানো বলে না, যেটা তিনি গতবার খেলা ঘুরিয়েছিলেন, এখন অবধি তো সেই জায়গায় তৈরি হয়নি। অন্যদিকে বিজেপি প্রথম থেকেই কনফিডেন্ট দেখা যাচ্ছে। এই কনফিডেন্সটা মানুষ ভোট যখন দিতে যায়, আমি কোনো মাথায় চিপ ঢোকানো, লাল চিপ, নীল চিপ, গেরুয়া চিপ ঢোকানো মানুষের কথা বলছি না। যারা ভোলেটাইল ভোটার, যারা ভেবেচিন্তে ভোট দেয়, তারা অনেক কিছু দেখে যে এই পার্টিকে ভোট দিলে আমি কি বেনিফিট পাবো, এই পার্টি কি আদৌ জিততে পারবে। জায়গা থেকে বিজেপি তো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছিল 2021-এর পর, এটা তো মানতেই হবে। যে পরিমাণ অত্যাচার হয়েছিল, মানুষ পাড়ায় বিজেপি শব্দ উচ্চারণ করতে ভয় পেত, সেখান থেকে এখন চিৎকার করে করে জয় শ্রীরাম বলছে। অর্থাৎ বিজেপির কনফিডেন্স কিন্তু ফিরে এসছে। এই কনফিডেন্সটা কিন্তু যারা ভোলাটাইল ভোটার, যারা ভেবেচিন্তে ভোট দেয়, তাদেরকে কিন্তু বুস্ট করে। যদি মনে করে যে বিজেপিকে দেওয়া উচিত, দেখে বলবে না এরা তো বিরাট এবার লাফালাফি করছে, তাহলে হয়তো জিততে পারে, চলো ভোট দেওয়া যেতে পারে। এবং যদি তাদের প্রচারপত্রের যদি যেগুলো তারা বলছে এগুলো আমরা ক্ষমতায় আসলে করব, সেটা যদি পছন্দ হয়, সেই জায়গা থেকে আমি আবারও বলছি, প্রচারের পর্বে এখন অবধি বিজেপি কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় আছে নানান কারণে। দাদা, শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে যেই সিঙ্গুরের মাটি এককালে বাংলায় পরিবর্তন এনেছিল, সেই সিঙ্গুরের মাটি থেকে পুনরায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর উনি সভা করেছিলেন। আর এবারে ব্রিগেডে এক কথায় বলাই যেতে পারে যে তার কনফিডেন্ট লেভেল মানে একদম তুঙ্গে। তিনি বলেই দিলেন, সরাসরি ঘোষণাই করে দিলেন, দ্য কাউন্টডাউন বিগিনস, উল্টি গিনতি শুরু হো গেই। তো এবারে কি সত্যি সত্যি এই এই দুর্নীতি, এই এত সমস্ত কিছু, এত বঞ্চনা গঞ্জনা, এই সব কিছুর কাউন্টডাউন শুরু হয়ে গেল? আমার মনে হয় শুরু হয়ে গেছে। তার কারণ আমরা যেটা জানি, আমরা তো একটু খোঁজ খবর তো রাখি। বিজেপির মতো রাজনৈতিক দল একাধিক সংস্থাকে দিয়ে নানান রকম সার্ভে করায়। এই সার্ভেগুলো কীরকম? একটা হচ্ছে, প্রথম সার্ভেটা ওরা করেছিল যে কাকে কোথাও ক্যান্ডিডেট করতে হবে। এই যে ক্যান্ডিডেট যে বেরোলো না, এইটা কিন্তু বিজেপি গত বছর থেকে এটা কিন্তু বারংবার সার্ভে হচ্ছে। অনেকে আশাহত হয়েছেন, টিকিট পাননি। আমি কারো আলাদা করে নাম নিচ্ছি না, কিন্তু আমরা জানি অনেকেই চেষ্টা চরিত্র করেছিলেন, পাননি, বা অনেকের পাওয়ার কথা চলছিল। এটার পেছনে কারণ ছিল, বিজেপি এখানে দেখেছে যে এই কেন্দ্রে, নির্দিষ্ট কেন্দ্রে কাকে প্রার্থী করলে কনফার্ম হেরে যাব, বা এখানে ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে, আর কাকে প্রার্থী করা উচিত, এটা সার্ভে হয়েছে।
তারপর অনেক রকম, এটা অনেক কমপ্লেক্স ব্যাপার আছে, অনেক নেতাদের মতামতের ব্যাপার আছে, রাজ্যের নেতাদের, সেন্ট্রাল। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিজেপি প্রত্যেক বিষয়ে সার্ভে করে, এবং জেতার কোথায় কোথায় কোন কোন কেন্দ্রে জেতার সম্ভাবনা আছে সেটাও কিন্তু সার্ভে হয়েছে। বিজেপি নেতারা একটা সার্ভে রিপোর্ট পেয়েছেন হাতে, যে মিনিমাম আমাদের কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, এবং প্রধানমন্ত্রীর যে ওই কনফিডেন্স, ওই সার্ভে রিপোর্টের কনফিডেন্স, এবং যার জন্য উনি তো কাউন্টডাউন বিগিনস বলেইছেন। এবং যেটা প্রধানমন্ত্রী কোনো দিন আমি দেখিনি এতদিন অবধি, যে উনি এই ধরনের হুঙ্কার দিয়েছেন। উনি অনেক মজার মজার কথা বলেন, অনেক প্রতিশ্রুতি দেন, মোদির গ্যারেন্টির কথা বলেন, দেশের কনফিডেন্সের কথা বলেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বদলা নেওয়ার যে ব্যাপার, যে হয় না, আমার দেখো এতগুলো কর্মী মারা গেছে, এতদিন ধরে বিজেপি চেষ্টা করছে, এবং অনেক ছলচাতুরি করে তৃণমূল কংগ্রেস, রাজনীতিতে একটা তো মর্যাদা থাকে, সেই মর্যাদা ভেঙে অনেক কাজ করা হয়েছে। সে বিস্তারিত বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমি শর্টে বলছি যে উনি যে কথাটা বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ অনেক হয়েছে, এবার সবকা সাথ সবকা বিকাশের সাথে সাথে সবকা হিসাবও হবে, এগুলো তো আর এমনি এমনি হয়নি। প্রধানমন্ত্রী তো এটা জুমলা দেননি, এটা তার কনফিডেন্স দেখা যাচ্ছে, কারণ তিনি যথেষ্ট কনফিডেন্ট, তিনি জানেন মিনিমাম ম্যাক্সিমাম কত সিট আমার আসতে পারে, কিভাবে এবার ইলেকশন হবে, ইলেকশন কিভাবে করাতে হবে, সব তিনি ঠিক করে রেখেছেন। সঙ্গে তিনি জেল 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 এই ৩ বার আর কি কথাটাও উল্লেখ করেছেন যে দুর্নীতিবাজেদের ওই এটাই আর কি ভবিষ্যতে তাদের হতে চলেছে, জায়গা হতে চলেছে। একদম সেটা হবেই, কারণ আমরা তো বেশ কয়েকটা রাজ্যে দেখেছি যে রাজ্যে যারা জেতা লোকজন আর কি, মানে মুখ্যমন্ত্রী সহ তার দলের অনেক নেতারা তারা জেলে গেছেন। আমরা হেমন্ত সোরেনকে দেখেছি, আমরা দিল্লিতে আম আদমি পার্টি সুপ্রিমোকে দেখেছি, কেজরিওয়ালকে দেখেছি, অতীতে বহু সিটিং মুখ্যমন্ত্রী আর কি কিন্তু জেলে গেছেন। এবং আমরা যেটা পশ্চিমবঙ্গে এক্সপেক্ট করেছিলাম যে সারদা নারদা বিভিন্ন ইয়ের হিসেব হবে, হয়তো সময় লাগছে, রাজনৈতিক কারণে অনেক কিছু হয়। হ্যাঁ, কারণ ভোটের আগে ধরো কাউকে জেলে ঢুকিয়ে দিলে তার অনেক রকম একটা ভোটের মধ্যে রিপার্কেশন তৈরি হতে পারে, কিন্তু আলটিমেটলি জেলে যেতে হবেই, ছাড়বেন না। কারণ নরেন্দ্র মোদী ছাড়নেওয়ালা লোক না, পাকিস্তানকে কিন্তু ছেড়ে কথা বলেননি, ফলে তাকে যে বলেছিল কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো, তার কোমরে কিন্তু আজ না কাল হোক দড়িটা পড়বেই। উনি বলেছেন, বরাবর বলেন যে ঘর মে ঘুসকে মারেগা, তো এবারেও কি পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে সমূলে বিনাশ হবে? তাই তো হচ্ছে। এবং যুদ্ধের জন্য যে পরিকল্পনা করার দরকার, এতদিন ১ বছর ধরে আপনারাও তো জানেন যে বিজেপি কতজন মন্ত্রীকে এখানে লাগিয়ে রেখেছেন। গোটা সাংগঠনিক যে ক্ষমতাটা, বিজেপির সাংগঠনে প্রেসিডেন্টের পর সবথেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ওজিএস, যাকে ওনারা বলেন সংগঠন মহামন্ত্রী। বঙ্গে এসে পড়ে আছেন, নিয়মিত আছেন, মন্ত্রীরা আছেন, অন্যান্য দলের নেতারা আছেন, আমরা নাম বলতে পারছি না, কিন্তু প্রচুর মানুষ তারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন রকম সাংগঠনিক কাজকর্ম করছেন। তো স্ট্র্যাটেজি তো তৈরি ঘেরার জন্য, এবং এটা তো আর জাস্ট এমনি লড়তে হয় তাই মহাশূন্যে ভেসে থাকা পার্টি না, এটা তো ক্ষমতায় আসতে চাইছে। এত খরচ হচ্ছে, এত মাথা লাগানো হচ্ছে, পয়সা খরচ হচ্ছে, বিভিন্ন রকম পরিকল্পনা হচ্ছে, এটা তো ক্ষমতায় আসার জন্যই। এবং এটা বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট একটাই কারণে, কারণ এই পার্টিটা তৈরি করেছিলেন একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাঙালির পার্টিতে পশ্চিমবঙ্গ জীবনে 10%-এর ভোট পায়নি আজ থেকে 10 বছর আগে অবধি। এটা তাদের কাছে একটা দুঃখের জায়গা ছিল। যেমন কাশ্মীর তাদের কাছে দুঃখের জায়গা ছিল, যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের জন্য নিজের জীবনটা দিয়েছিলেন। কাশ্মীর তাদের একটা ইগোর ব্যাপার ছিল, পশ্চিমবঙ্গ তাদের কাছে একটা ইগো প্রেস্টিজের ফাইট। যার জন্যই 2011-য় সিপিএমকে সরানোর পরেই তারা কিন্তু এখানে মনোনিবেশ করে দিয়েছেন। একদিনে তো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে তো সব কিছু হয় না, কিন্তু আমরা যেটা দেখছি যে কন্টিনিউয়াসলি ভোট বাড়ছে, বা কমলেও খুব কমছে না, বিভিন্ন কারণে কমেছে, নানান কারণ থাকতে পারে, কিন্তু খুব ভরাডুবি হয়নি। এবার কিন্তু আর ভরাডুবির জায়গা নেই, কারণ পশ্চিমবঙ্গে ভোট হয় না, করাতে হয়, আর কিভাবে করাতে হয় সেটা নরেন্দ্র মোদী ভেবে রেখে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আপনারা তো বিশ্লেষণ শুনলেন, আগামী দিনে বাংলার বিধান কি হতে চলেছে সেই দিকে প্রত্যেক বাংলাবাসীর নজর তো থাকছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দ্য কাউন্টডাউন বিগিনস, ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা এরকম আরও অনেক ইন্টারেস্টিং এপিসোড দেখার জন্য দেখতে থাকুন ক্যাম্পেইন কলিং মিডিয়া।